নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আমাদের বাঙালিরা নানা রকম বিষয়ে গোটা পৃথিবীতে প্রচুর সুনাম অর্জন করেছে। বাঙালিদের দেখুন, কিন্তু মূল যে ব্যাপারটা সেটা কিন্তু শিল্প, সাহিত্য, কালচারাল সাইডটা। তার সাথে মেধা, বিজ্ঞান, বাঙালি সব ব্যাপারেই তার উৎকর্ষতা গোটা পৃথিবীর সামনে প্রমাণ করেছে, শুধু ভারতবর্ষ নয়। এতটাই উৎকর্ষতা। আমাদের দেশটাকে ভাগ করেছিল ব্রিটিশ, বাঙালিকে ভাগ করে দিয়েছিল। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে বুদ্ধির জায়গা, মেধার জায়গা, সেখানে কালচার সাইডটা, সেখানে ভাগ বসিয়েছিল ছড়ি। আর হচ্ছে শক্তির জায়গা পাঞ্জাব, ওটাকে কেটেছিল। যাই হোক, আমি পাঞ্জাব নিয়ে আলোচনার বিষয়বস্তু আজকে নয়। আজকে পাঞ্জাব নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা করছি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যিক। তা আমরা জানি আমাদের এখান থেকে অনেকেই নোবেল পুরস্কার পেয়েছেন, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ অন্যতম। এছাড়াও আরো অনেক যোগ্য মানুষ ছিলেন। শুধু বাংলা বলে এবং আঞ্চলিক সবকিছুর জন্য পাইনি। তাহলে বিজ্ঞানী জগদীশ বোস পেতে পারতেন, ঋষি অরবিন্দের নাম উঠেছিল নোবেলের জন্য। এরকম তো ছিলই, এগুলো বাদ গেছে। আমরা কি এটা জানি? এমন একজন সাহিত্যিক ছিলেন, রবীন্দ্রনাথ ছেড়ে তো পেয়েছেন সাহিত্যে, যিনি তিনবার নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। তার নাম বিবেচনার জন্য গেছিল, একবার নয়, দুবার নয়, তিনবার। আসুন আজকে তার ব্যাপারে কথা বলি। সেই জন্য লেখা আছে 3 বার নোবেল, বাঙালি 3 বার নোবেল। এবার বাকিটা যে মনোনীত হয়েছিল ইত্যাদি এগুলো বলিনি। তিনি হচ্ছেন আর কেউ নয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলার অন্যতম বিখ্যাত সাহিত্যিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথম প্রস্তাব করেন আমাদের সাংস্কৃতিক বিভাগের সচিব কৃষ্ণকৃপালিনী 71 সাল। সে বছর তাকে দেওয়া যায়নি, কারণ উনি মারা গেছিলেন ওই সময়। ফলে এটা একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়ায়। এই সাহিত্য বিভাগের পুরস্কারটি নোবেলের, সেটা মরণোত্তর দেওয়ার রাস্তা নেই, মানে মারা যাওয়ার পরে সাহিত্যিক পাবেন এরকম রাস্তা নেই। সেই জন্য তাকে দেওয়া যায়নি। কৃষ্ণকৃপালিনীর নামটা কিন্তু পাঠিয়েছিলেন বিবেচনার জন্য। সেকেন্ড টাইম সুইডিশ একাডেমি, নোবেলের যে সুইডিশ একাডেমি, তারা 72 সালে ওনার নাম নিয়ে পুনরায় বিবেচনা করে, কিন্তু আটকে যায় ওই গেরো, যেহেতু উনি মারা গেছেন 71 সালে, মরণোত্তর নোবেল দেওয়া যাবে না। এমনকি 73 সালে ওনার নাম কিন্তু সুইডিশ একাডেমি নিজেরা এগুলো সুমোটো বিবেচনার জন্য রেখেছিল। লেভেলটা আমাদের বুঝতে হবে যে এই জাতির, বাঙালি জাতির কলমের কি ভয়ঙ্কর জোর ছিল। এটি একটি তার ছোট্ট উদাহরণ। তা এনাদের কথা যখন বলেই ফেলেছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার কিছু সাহিত্য কর্ম নিয়ে বলি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, তারাশঙ্কর বাবু লেখা থেকে অজস্র সিনেমা হয়েছে, অজস্র, এবং ভালো ভালো সিনেমা হয়েছে। একটি উদাহরণ দিই। প্রথম হচ্ছে সপ্তপদী, উত্তম সুচিত্রা জুটির সব থেকে মানে দারুণ ছবি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই যে কাহিনী যে কত রকম বিষয় ছুঁয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, আজ যেটা যারা এই কনভার্সন করছে, এটা কিভাবে কনভার্সন করাতে চেয়েছিল সেই ব্যাপারটা রয়েছে। অথচ ভালোবাসার সব থেকে আগে এটা কিন্তু সপ্তপদীতে আছে। মানব সেবা, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা কম্প্যাক্ট সিনেমা তো অসম্ভব ভালো বানিয়েছিল নজরকর, দুর্দান্ত স্ক্রিপ্ট, সর্বোপরি কিন্তু অভিনয়ও করেছিলেন দুজনে দেখার মতো। উত্তম সুচিত্রা, প্রত্যেকে ছবি বিশ্বাস,
কালচার ভূমিকায় ছায়াদেবী দুরন্ত ছবিটাও কিন্তু সেরকম মানের ছবি ছিল, সপ্তপদী বিখ্যাত ছবি। যতবার এসছে ততবার ফুল যেত, একটা টাইমে হাউসফুল যেত, রিপিটেডলি দর্শকরা দেখতো। নাহলে আজ থেকে 50, 60, 70 বছর আগেকার ওই কাজে লোকে আলোচনা করে। দ্বিতীয় আসে আমাদের মহান যারা, তাদের একটু কথা বলি। সত্যজিৎ রায় তারাশঙ্করের কাহিনী নিয়ে ছবি করেছেন, সেটা হচ্ছে জলসাঘর। তারাশঙ্করের জলসাঘর কিন্তু মামুলি নয়, অসাধারণ। সেই তার গভীরতা আছে ছবিটির মধ্যে। তো ভেঙে পড়ছে সাম্রাজ্য, ধীরে 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 সাম্রাজ্য মানে জমিদারি, একটা জায়গা ভেঙে পড়ছে। এবার আসি আমাদের সেই তপন বাবুর কথায়। তপন সিনহা করেছিলেন আমাদের হাসুলি বাগের উপকথা। হাসুলি বাগের উপকথা এ তো ঠিক উপন্যাস না, এগুলো সব দলিল। কি দলিল না, ওই হাসুলি বাগের দুটি গ্রামে পাশাপাশি ওই একটা পরিবর্তন হচ্ছে, সামাজিক পরিবর্তন হচ্ছে, ঐতিহাসিক ভাবে পরিবর্তিত হচ্ছে। সেটা হচ্ছে সব তারা থাকতেন ওই যারা পালকি বহন করতেন, এনাদের গ্রাম ছিল। হাসুলিবাগে আমরা যদি ছবি দেখি, আমরা দেখতে পাবো এরকম হাঁসের গলার মতো বাঘ আছে, ওখানে আছেন সত্যি সত্যি গ্রামটা। সবকিছু সেই ক্যারেক্টার গুলো সব সত্যি। তা সেইটা নিয়ে তপনবাবু বই করেছিলেন। প্রথম তো তপনবাবু ওই একটা হেমন্তবাবুর গলায় পালকি লাগে, দুটি পালকি পরস্পর স্বামী স্ত্রীকে নিয়ে আসছে, ওই শটটা কি বলে দিয়েছেন আজকের দিনে দাঁড়িয়েও আমার কাছে। আমি কিন্তু অনেক ভেবেছি, অসম্ভব। পুরো গানটা একটা শটে আছে এবং মুভ করেছে পালকিটা, তার সাথে সাথে ক্যামেরা একটু ঝাঁকা নিয়ে আসেনি। ওটা ভাবা যায় না সেই সময় দাঁড়িয়ে ওই রকম একটা স্পিডে পালকি দৌড়েছে, দুটো পালকি প্যারালালি দৌড়েছে। তার শটটাই যে টেক করেছে যে এখান থেকে, কিন্তু সেটা কিন্তু ক্যামেরা কিন্তু স্থির ভাবে চলেছে পুরো গানটা বড় গান, আর পালকির চলাটাও অসাধারণ। তা এটা ছিল যে একটা আস্তে আস্তে পরিবর্তন আসছে সমাজটার, এটার উপর দাঁড়িয়ে কিন্তু হাসুলি বাগের উপকথা। ঠিক তেমনি ওটা কিন্তু তপন সিংহ করেছিলেন। সত্যজিৎ রায় হলো, তপন সিংহ হলো। এবার আসা যাক, তারাশঙ্করের কাহিনী নিয়ে অনেকেই ছবি করেছে। উত্তমবাবু অনেক ছবি করেছেন তারাশঙ্করের কাহিনী নিয়ে। কাহিনী সেরকম ছিল, কলমের জোর ছিল। শেষ দিকে দেখুন দুই পুরুষও তারাশঙ্করের লেখা, দারুণ দারুণ লেখা। যাই হোক, সর্বশেষ ওনার একটি লেখা নিয়ে দুটি চারটি কথা বলি। সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত, ভারতবর্ষে থেকে বড় পুরস্কার তো সাহিত্যকর্মে নেই, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত মানে কাহিনী। সেটা হচ্ছে গণদেবতা, যেটার নাম চণ্ডী মণ্ডপ ছিল পাশাপাশি। ওখানেও কিন্তু ওই সমাজ কিরম ভাবে পাল্টাচ্ছে সেইটাকে ধরে আনা, অর্থাৎ একটা গ্রাম সমাজ, সেখানে কিভাবে মানুষের পেশা পাল্টাচ্ছে, মানুষের ধীরে 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 একটা পরিবর্তন আসছে সমাজ জীবনের উপরে, সেটার উপর দাঁড়িয়ে ছবি। প্রথমেই কাহিনীটা শুরু হচ্ছে যে একটা সাধারণত চাষিদের গ্রাম, সেখানে ব্রাহ্মণ আছে, হোমিওপ্যাথি ডাক্তারও আছে, আবার মোড়ল যাকে বলে সেরকম আছে। গ্রামের প্রাচীন চণ্ডী মণ্ডপ হচ্ছে প্রাচীনত্বর একটা, প্রাচীন যুগের একটা স্বাক্ষর, যেখানে দাঁড়িয়ে তার এই কামার তাঁতি এদেরকে বসিয়েছিলেন হচ্ছে আগেকার দিনের লোকরা, তাদের নিষ্কর কিছু জমি দিয়ে তাদের বসবাস করার ব্যবস্থা দিয়ে, এবং একটা চুক্তি
তোমরা গ্রামের লোকের কাজ করবে, বিনিময়ে তোমরা ধান চাল এ সমস্ত পাবে। বিনিময় প্রথা একটা ছিল, সেই বিনিময়ের মধ্যে বিশ্বাস ছিল, মুখের কথার দাম ছিল। পরবর্তীকালে এসে ছবিটি শুরুই হচ্ছে একদিকে পেয়ে যাচ্ছে জীবনের সবকিছু হারিয়ে আমাদের নীলকণ্ঠ বাবু যে ক্যারেক্টারটি করেছিলেন, অর্থাৎ ভিক্ষা করতে যাচ্ছেন সেই স্টেশনে গঞ্জের দিকে, আর একদিকে ওই মৌরাক্ষীর চর দিয়ে ও যে কি দৃশ্য করেছেন তরুণ বাবু, ওই রকম ল্যান্ডস্কেপ পেয়ে একদিক থেকে দুর্গা ফিরছে তার সারা রাতের ক্লান্তি বা যা করেছে সে গঞ্জের হাটে গিয়ে, সেখান থেকে ধীরে 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 ফিরছে মৌরাক্ষীর জল ভেঙে। আর এদিক থেকে আমাদের এই যাচ্ছে, ওর নাম বোধ হয় তারিণী ছিল সেই সময়, যাই হোক তারিণী যাচ্ছে তার ছোট্ট বাচ্চাটিকে গ্রামের মধ্যেই রেখে দিয়ে গঞ্জের হাটে নিজের সেই করতে, সঙ্গে তার সেই গান। প্রথমেই গানটি শুরু হচ্ছে ভোর হইল জগত জাগিল, এই যে কনসেপ্ট, আর তারপরে তার সেই বাচ্চা উচ্চিলে বা ভুই পটকা, তাকে কিন্তু গ্রামে রেখে দিয়ে আর বাচ্চা পাচ্ছে মা কবে আসবে। তা ওই মৌরাক্ষী পাট্টারাম নেমে গেছিল এবং ওদিক থেকে এদিক থেকে তারিণী যাচ্ছে গান গাইতে গাইতে, ওদিক থেকে দুর্গা ফিরছে। এই যে দৃশ্য কল্পনা করা এবং সেই দৃশ্যটাকে, কারণ গণদেবতা করা মুখের কথা না, গভর্নমেন্ট সাহায্য না করলে গণদেবতা করতে পারা তরুণবাবুর পক্ষেও মুশকিল ছিল। কারণ যা স্ক্রিপ্ট তৈরি করেছেন উনি একা করেন, রাজেন তরফদার এবং উনি মিলে করেছেন। এবং একটা অদ্ভুত জিনিস দেখো, সমাজটা কত আমরা যাতা হয়ে গেছি একদিক থেকে, কেন কিছু মনে করবেন না এটা বললাম বলে। পরিচালক বলছে তরুণদা যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত বই, লোকে কিন্তু ভুলভাল করলে, উল্টাপাল্টা হলে কিন্তু লোকে ছেড়ে দেবে না। এই যে একটা দর্শকের শিক্ষা দীক্ষার উপর একটা ভরসা, এরা করেছিলেন, এইরকম দর্শক মান তৈরি করেছেন। তপস্বী তরুণদার নামে প্রথম সপ্তাহগুলো বই হাউসফুল যেত, যেমন উত্তম বাবুর নামে যেত। এই খেলা, এই এনাদের এই শক্তিটা ছিল, তরুণদা এবং তপস্বীদের নামের এই শক্তি ছিল। পরিচালকের নামে হিন্দিতে যেমন কিছুটা বোধহয় প্রিয় দর্শন, ওনারও কিছুটা ছিল এরকম ধরনের। তো যাই হোক, আমি সেটা নিয়ে যাচ্ছি না, বিতর্কিত বিষয় হয়ে যাবে। এখন এই ব্যাপারটা ছিল। তা ও যে কাজটা করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতে মিটিং ডাকা হয়েছে ওই চণ্ডীমণ্ডপে, কি ব্যাপার, এবং থেকে অনিরুদ্ধকেও ডাকা হয়েছে। অনিরুদ্ধ ছিল কামার। তারা গ্রামের লোক যে পরবর্তীকালে এখন এসে দাঁড়িয়ে ওদের যে কাজটা দিয়েছিল, এই চাষের যে গরুর গাড়ির যে চাকা বা তাদের কাস্তে ইত্যাদি, লাঙলের ফলা ইত্যাদি ঠিক করার জন্য তো কামারের কাজ সব, তো সেটা সে আর সেই রকম ভাবে করতে পারতো না। সে গোয়েন্দে দোকান দিয়েছে, সেখানে গিয়ে সে এসব করতো, মানে তার কামার শালা চালাতো। কারণ তাকেও, অর্থাৎ সমাজটা যে প্রতিশ্রুতি বা যেটা পাওয়ার কথা ছিল এক সময়, যেটা স্থির হয়েছিল বহু বছর আগে, তাদের পূর্বপুরুষরা এটা স্থির করে গেছিল, সেই স্থিরতা থেকে তারা সরে গেছিল। বিনিময় যে প্রথাটা ছিল গ্রামের মধ্যে অভ্যন্তরীণ, যে তুমি আমাদের শ্রম দেবে, এগুলো সব করে দেবে, আমরা তোমাকে ধান চাল ইত্যাদি দেবো ইত্যাদি, এটাই তোমার মজুরি, এটা দিয়ে তুমি চালাবে। এই একটা চুক্তি করে তাদের বসানো হয়েছিল গ্রামে, সেই চুক্তি থেকে তারা সরছে। এবং তারপর তো সেই কাহিনী তো মহাভারত সম কাহিনী, এতটাই তার বিশালত্ব। তার সঙ্গে সঙ্গে সেই প্রত্যেকটা আমাদের যে বাংলার যে পরব টুসু এবং তার কালচার পরব, যে প্রত্যেকটা ঋতুর সঙ্গে এই ছবিটি না। তারপরে ওইরকম
মোয়া ফল কোরানো থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে ডিটেলিং, বা গ্রামের পুজো, দুর্গাপুজো কিরম হয়, লক্ষ্মীর যে ঢেকিতে ধান কেটে যে লক্ষ্মীর আরাধনা করা হয়, ঢেকি দিয়ে ধান কুটে লক্ষ্মীর আরাধনা করা হয়, এক অসাধারণ দলিল। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছবি। যাই হোক, তারাশঙ্করের লেখার এই ব্যাপারটা কিন্তু ছিল। ওনার তারাশঙ্করের লেখা নিয়ে আমার কি বলার যোগ্যতা আছে? কিছুই বলার যোগ্যতা, আমি জাস্ট উপর ব্যাপারটা বললাম। দেবু পণ্ডিতের অসাধারণ কাহিনী এবং ছোট ছোট ক্যারেক্টার গুলো, এই গণদেবতা আপনারা যদি দেখেন দেখবেন কিভাবে কাজ করিয়েছেন এনারা। ডাইরেক্টরও বলেছিলেন আর লেখাটাও সেই মানের ছিল। নিউ ভৌমিক পুলিশ অফিসারের চরিত্রে অসাধারণ। অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে বহুদিন পরে দেখে বিশ্বাসই করতে পারবেন না, অভিনয় যে লেভেলের অভিনয় উনি করেছেন, প্রত্যেকটা ক্যারেক্টার। ওখানে কিন্তু অন্যভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়, মাধবী, আর সর্বোপরি হচ্ছে আমাদের কামার যে ছিল অনিরুদ্ধ বাবু। অনিরুদ্ধের ভূমিকায় সুমিত বঞ্জর যা অভিনয়, দুরন্ত। ওনার ক্যারেক্টারটাই ছিল যেন একটা পরিবর্তন নিয়ে আসার পক্ষে এক ঝড়। তার সেই প্রতিবাদ, তার সেই এগিয়ে এসে প্রতিরোধ তৈরি করা দুষ্টের বিরুদ্ধে, এক অভিজ্ঞতা। আর মান্নাদের সেই গান, লাথি খেয়ে আর কতদিন থাকবি তোরা, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া। এর একটা আলাদা স্বাদ আছে, ফ্লেভার আছে। তো কিছু জিনিস যেমন দাগ কেটে যায়, গণদেবতাও সাহিত্যকর্ম হিসেবেও দাগ কেটে গেছে, এবং ছবিটিও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। বোঝাই যাচ্ছে যে কি লেভেলের ওটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। তরুণ মজুমদারও করেছিলেন। তাহলে সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, তপন সিংহ, প্রত্যেকে তারাশঙ্করের কাহিনী নিয়ে সবাই ছবি করেছেন। এরকম না ছবি করেনি, ওদিকে অজয় কর করেছেন, সব নাম করা বাংলার সব চলচ্চিত্রকার তারা করেছেন। তা তিনবার নোবেলের জন্য মনোনীত হয়েছেন, আমাদের বাঙালির গর্ব। এবং ওনার সামাজিক ক্ষেত্র ভূমিকা ছিল। মানিকবাবু যখন অসুস্থ হয়েছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ, কিছুতেই সিট পাচ্ছেন না, তো তখন গিয়ে বিধান রায়কে ধরেন। তারাশঙ্কর বাবু যে সিটের জন্য হসপিটালে, তখন বিধান বাবু অন্য অ্যাঙ্গেল, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিছু করেন। তিনি বলেন, আমি তো পলিটিক্যাল কারণে আসিনি, ওনার কি রাজনীতি আমি দেখবো না, উনি বাংলা ভাষার অন্যতম সেরা সাহিত্যিক। বিধান রায় কিন্তু অ্যালাউ করলেন যে না, মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করে দেওয়া হোক সবকিছু। তা এই সব ছিল। আর গর্বের জায়গাটা তো আমাদের ছিলই। এই অবধি বললাম। আজকে আপনাদের যদি গর্বিত হন আমাদের লেখকের জন্য, শিল্পী সাহিত্যিকদের জন্য, অবশ্যই নিজেদের সন্তানকেও আমাদের বাংলা সাহিত্যের স্কুলে কি পড়ানো হতে পারে, নিশ্চয়ই পড়ানো হয়, কিন্তু এই লেভেলের পড়ানো হয় না। তো পড়ানো সবই হয়, সেখান থেকে নির্যাসটা বার করে নিয়ে সেটাকে জীবনের কাজে লাগানো, সেটা সন্তানদের করতে হয়। এবিলিটি থাকে, মানুষ করে। এই সন্তানই তো পরবর্তীকালে গিয়ে নোবেল পাবে, আমাদের মুখ আরো উজ্জ্বল করবে। কিন্তু আমাদের সাহিত্য, শিল্প, আমাদের সংস্কৃতি, এটাও পাশাপাশি জানার কিন্তু খুব প্রয়োজন। আজকে এই পর্যন্তই। আপনাদের চোখ থাকুক এবং মসজিদে।